আজকের ভিডিওতে দেখাতে চলেছি উড়িষ্যার লোকচক্ষুর অন্তরালে থাকা একটি অফবিট জায়গা এবং সেই স্থানে কিভাবে যাওয়া যায়, কোথায় থাকা যায়, কি খাবার পাওয়া যায় আর কিভাবে ঘোরা যায় সব কিছু শেয়ার করব আপনাদের কাছে। এই অগাস্ট মাসের বর্ষাতে আমরা পৌঁছে গেছিলাম উড়িষ্যার খণ্ডধর জলপ্রপাতে। আর বর্ষায় এই খণ্ডধর জলপ্রপাতের রূপ ছিল অকল্পনীয়। এর সাথে আমরা ঘুরেছি রৌরকেল্লার বেশ কিছু দর্শনীয় স্থান। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। আজকের ভিডিওতে উড়িষ্যার খণ্ডধর এবং রাউরকেল্লা বেড়ানোর খুঁটিনাটি তথ্য পাবেন এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব। চলুন, হাওড়া থেকে রাত 10:20 সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে সকাল প্রায় 6টা নাগাদ আমরা এসে পৌঁছালাম রৌরকেল্লা স্টেশন। আগে থেকে বুক করে রাখা গাড়ি স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল। আমরা যে ট্রেনটায় এলাম সেটা হাওড়া থেকে সোজা চলে যাবে ছত্তিশগড়ের জগদলপুর। স্টেশন চত্বরেই আমরা চা কফি খেয়ে নিয়েছিলাম। এবার গাড়িতে উঠব। 28 জনের মহিলা বাহিনী আমরা এবারে যাচ্ছি খণ্ডধর ট্যুরে। স্টেশনের বাইরে রাউরকেল্লায় একটি মন্দিরে প্রভাতী কীর্তন চলছিল। সেই কীর্তনের আওয়াজ শুনে 2 মিনিটের জন্য ঢুকে পড়লাম সেই সুন্দর হনুমানজির মন্দিরে। সকাল সকাল দর্শন মিলে গেল হনুমানজির। আশা করছি যাত্রা আমাদের খুবই শুভ হবে। সকাল সকাল ড্রাইভারজি আমাদের নিয়ে চলে এলেন রাউরকেল্লার জয় মাতাদির মন্দিরে। পাহাড়ের টিলার উপর অবস্থিত এই মন্দিরে হেঁটে উঠতে হয়। এটি কিন্তু সেই মন্দির না। সেই মন্দিরে আমি যাইনি, আমাদের গ্রুপের অনেকেই যায়নি। আমরা গাড়িতেই বসেছিলাম এবং মন্দিরের পাদদেশে অবস্থিত এই হরিহর মহাদেবের মন্দিরেই দর্শন করে আমাদের সমস্ত প্রার্থনা জানিয়েছি ভগবানকে। তার কারণ হলো সকাল সকাল খালি পেটে 1 কিলোমিটার হাইক করে পাহাড়ের মাথায় উঠে জয়মাতাদির মন্দির দর্শন করার ইচ্ছা কারুরই ছিল না। তবে আমাদের গ্রুপের বেশ কিছু জন অত্যুৎসাহী মানুষ, তারা পায়ে হেঁটে পৌঁছেছিলেন পাহাড়ের মাথার সেই জয়মাতাদি মন্দিরে। মোটামুটি 45 মিনিটের ব্রেক ছিল এই জয়মাতাদির মন্দিরে। তারপর গাড়ি ছুটে চলল সুন্দরগড় জেলার সবুজ গালিচার বুক চিরে। দুপাশে ঘন জঙ্গল আর তার মধ্যে দিয়ে 2 ওয়ে রাস্তার কন্ডিশন কিন্তু ভীষণ ভালো। আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এই বর্ষায় উড়িষ্যার দারিংবাড়ি যাওয়ার অভিজ্ঞতা। সেখানকার রাস্তাঘাট কিন্তু এখানকার থেকে অনেক বেশি খারাপ ছিল, কিন্তু উড়িষ্যার সুন্দরগড়ের রাস্তাঘাট কিন্তু চমৎকার। তাই জার্নির কষ্ট কিন্তু আপনি একদমই অনুভব করবেন না। দূরে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়, আর বর্ষাকালে এই জঙ্গল, পাহাড় এবং জলপ্রপাতের জেলা সুন্দরগড় হয়ে ওঠে স্বর্গরাজ্য। এখানে একটা দরকারি কথা বলে রাখি, এই যে রাস্তাটা রাউরকেল্লা থেকে চলে গেছে খণ্ডধর, মোট কিলোমিটার হচ্ছে 85 থেকে 86 কিলোমিটার, কিন্তু রাস্তায় খাবারের দোকান পাওয়া কিন্তু খুব মুশকিল। আমরা গুগল ম্যাপ দেখে লোকেট করেছিলাম একটি জায়গা, যেটি বোনাইগড় থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার আগে। রাস্তার বাঁহাতেই পড়বে শর্মা ধাবা। গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবেন। তবে এই গোটা রাস্তায় ছোটোখাটো চায়ের দোকান পেলেও আর কিন্তু ব্রেকফাস্টের দোকান আপনি পাবেন না। সেই জন্য একমাত্র ভরসা হলো এই শর্মাজির ধাবা। এখানে আমরা মশালা ধোসা নিয়েছিলাম, তার সঙ্গে জিলিপি আর দুধ চা। খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল, তা বলার অপেক্ষা রাখে না। এরপর গাড়ি ছুটে চলল এবং প্রায় বেলা 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম খণ্ডধর নেচার ক্যাম্পে। এই নেচার ক্যাম্প বুক করতে হলে আপনাকে স্ট্রিক্টলি অনলাইনেই বুক করতে হবে। www.ecotourodisha.com এই ওয়েবসাইটের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে রাখব। যারা ডে আউটিংয়ের জন্য আসেন তাদের জন্য একটা বিশাল পার্কিং লট রয়েছে এখানে, কারণ লোকাল বহু মানুষ, বিশেষ করে রাউরকেল্লা থেকে অনেক মানুষ পিকনিক করতে আসেন এই খণ্ডধর জলপ্রপাতে। তাদের জন্য পার্কিংটা আলাদা।
কিন্তু আমরা যেহেতু এখানে রাত্রিবাস করব, আমাদের কাছে বুকিং স্লিপ রয়েছে, সেই জন্য আমাদের পার্কিংটা কিন্তু আলাদা। এখানে একটা ক্যাফেও করা হয়েছে। ক্যাফেটা কিন্তু ভীষণ সুন্দর এবং এই ক্যাফে একদমই নবনির্মিত এবং সবুজের মাঝখানে এই সুন্দর জায়গাটা একবার দেখে নিন। যারা ডে আউটিংয়ে আসবে তাদের জন্যেই কিন্তু এই রেস্টুরেন্ট বা ক্যাফেটি নতুনভাবে ওপেন করা হয়েছে। এবার বলে নিই যে এই খণ্ডধার নেচার ক্যাম্পে 3 ধরনের থাকার ব্যবস্থা আছে। একটি হলো ইকো কটেজ, যেটির ভাড়া দিন প্রতি 3000 টাকা। আর রয়েছে এসি লাক্সারি কটেজ, যেটার ভাড়া দিন প্রতি 4000 টাকা। আর নতুনভাবে নির্মাণ করা হয়েছে 4টি লাক্সারি টেন্ট, যেখানেও কিন্তু এসির বন্দোবস্ত রয়েছে এবং অসাধারণ সুন্দর। সেই টেন্টেই কিন্তু আমাদের আজকের বুকিং। আমাদের গ্রুপ যেহেতু বড়, 28 জনের গ্রুপ, সেই জন্য আমাদের 4টে টেন্ট বুক করা হয়েছে, 6টি কটেজ বুক করা হয়েছে এবং 4টি ইকো কটেজ বুক করা হয়েছে। এখানে বলে রাখি, লাক্সারি টেন্টের ভাড়া কিন্তু সব থেকে বেশি, 4500 টাকা দিন প্রতি। এবং এই সব ভাড়ার মধ্যেই কিন্তু 2 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ধরা আছে এবং প্রত্যেকটি হলো ডাবল অকুপেন্সি। আসুন আপনাদের 5 নম্বর লাক্সারি কটেজটা একবার দেখিয়ে নিই। এটির ভাড়া হলো 4000 টাকা দিন প্রতি। ওড়িশা গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে এই ধরনের নেচার ক্যাম্প এবং বিলাসবহুলভাবে তৈরি করা এই সমস্ত কটেজগুলি জঙ্গলের মধ্যে। এখানে আশেপাশে কিন্তু কোনো প্রাইভেট প্রপার্টি নেই, সেই জন্য খণ্ডধরে থাকতে হলে একমাত্র থাকার জায়গা হলো এই খণ্ডধর নেচার ক্যাম্প। প্রত্যেকটি বিলাসবহুল কটেজের মধ্যেই ছিল সুইট রুম, যেখানে সোফা সেট থেকে শুরু করে কফি টেবিল, গিজার, এসি সব কিছুর ব্যবস্থা ছিল এবং অত্যন্ত ওয়েল মেনটেন্ড। এবার চলুন আমাদের টেন্টের দিকে এগিয়ে যাই। টেন্টগুলো হচ্ছে মাউন্টেন স্লোপে, তাই টেন্ট থেকেই কিন্তু সব থেকে সুন্দর দেখা যায় এই জলপ্রপাতের দৃশ্য। লাক্সারি টেন্ট বা লাক্সারি কটেজের বারান্দায় চেয়ার নিয়ে বসে থেকে অনায়াসেই আপনি প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন। এই হলো টেন্ট। আসুন এবার টেন্টের ভেতরটা আপনাদের দেখাই, দেখলে চোখ কপালে উঠবে। রিভুর কিন্তু দারুণ পছন্দ হয়েছে এই টেন্টটা। দুটো ব্যালকনি রয়েছে এই লাক্সারি টেন্টে, আর ঢুকেই রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে 3 জন অনায়াসে শোয়া যায়। আর কি রয়েছে রুমে, ওপরটা দেখুন কি সুন্দরভাবে করা। যা যা এমিনিটিস থাকার কথা সবই ছিল। এখানে অ্যাকোয়াগার্ডের জলও পাওয়া যাবে 24 ঘন্টা, আর সোফা সেট, আলমারি, একটি ছোট্ট আলনা, টাওয়েল, স্ট্যান্ড ফ্যান এবং ইনভার্টারও ছিল। ইনভার্টারটা দেখে বুঝতে পারলাম যে এখানে কিন্তু প্রায়শই কারেন্ট যায়, সেটা পরেও বুঝেছিলাম হাড়ে হাড়ে। তবে একটি জিনিসের অভাব বোধ করলাম ঘরে, সেটা হলো ইলেকট্রিক কেটল। সঙ্গে বাচ্চা থাকলে ইলেকট্রিক কেটলি কিন্তু খুব উপকারী একটি জিনিস। সব ট্যুরেই আমি সঙ্গে ক্যারি করি, কিন্তু এই ট্যুরটি খুবই ছোট, 2 রাত 3 দিনের ট্রিপ বলে আমি আর সঙ্গে আনিনি, কিন্তু এখানেও আমি পেলাম না। বাথরুম ছিল বিশাল বড়, গিজারের বন্দোবস্ত ছিল, তাছাড়া লিকুইড সোপ, শ্যাম্পু, এমনকি বডি অয়েল পর্যন্ত দিয়ে দিয়েছিল হোটেল কর্তৃপক্ষ। পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে এই লাক্সারি টেন্টে কিন্তু এই একটাই আলো। একটা মায়াবী পরিবেশ তৈরি করবে সন্ধ্যের পর বুঝতেই পারছিলাম। মশা আর পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচতে আগেই গুড নাইট চেয়ে নেবেন ক্যাম্প কর্তৃপক্ষ থেকে, আর দরজা জানলা সবসময় বন্ধ রাখবেন, তাহলে বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন প্রায় দুপুর 1:30 বাজে। আমাদের সবারই খিদে পেয়ে গেছিল, তাই ঘরে ঢুকে প্রথমেই স্নান সেরে ড্রেস চেঞ্জ করে চলে এলাম ডাইনিং হলে। আর আমাদের জন্য অপেক্ষা করছিল একটা মাল্টি কোর্স মিল। আমাদের চিকেন থালি সবার জন্য আগে থেকেই অর্ডার দেওয়া ছিল এবং সেই মতো ওনারা পরিবেশন করে দিলেন। চিকেন একটা প্লেটে
4 পিস মতো ছিল, ছোট ছোট 4 পিস। তার সঙ্গে 2 রকমের সবজি, ভাজা, পাঁপড়, ডাল, তাছাড়া আলু চোখাও ছিল। আমার ছেলে খাওয়া নিয়ে কিন্তু খুবই খুঁতখুঁতে, কিন্তু সেও তৃপ্তি করে সব খাবার খেয়েছিল আজ। খাবারের স্বাদ কিন্তু ছিল ভালোর দিকেই। আর ভেজ আইটেম আর ডাল ভাত যতবার চাইবেন ততবার দেবে, তবে যেটা বুঝলাম চিকেন কিন্তু লিমিটেড। খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা বিশ্রাম নিয়ে প্রায় 3:30 নাগাদ আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য, খণ্ডধর জলপ্রপাতের দিকে। জলপ্রপাতের কাছে পৌঁছাতে হলে প্রথমে নেচার ক্যাম্প থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে পৌঁছাতে হবে এই জলস্রোতের কাছে। এই জায়গাটাও কিন্তু খুব মনোরম। যারা শারীরিক অসুস্থতার কারণে 850 সিঁড়ি ভেঙে খণ্ডধর জলপ্রপাতের কাছে পৌঁছাতে পারবেন না, তারা কিন্তু অনায়াসেই নেচার ক্যাম্প থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে অবস্থিত এই জলধারা এবং নেচার পার্কে এসে উপভোগ করতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য। সুন্দর বসার জায়গা করা আছে এই জলধারার পাশে, আর সেখান থেকেও দেখা যায় দূরে ওই খণ্ডধর জলপ্রপাত। এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ইচ্ছে করছিল এখানেই চেয়ার পেতে বসে পড়ি। উড়িষ্যার সুন্দরগড় জেলার এই হিডেন জেম বর্ষাকালে বেড়াতে এলে কিন্তু অন্যভাবে ধরা দেবে আপনাদের সামনে। ঘোলা জলের স্রোত, চারপাশে সবুজ গাছগাছালি আর অদ্ভুত একটা মেঘে ছাওয়া মায়াবী পরিবেশ। এই ব্রিজ থেকেই শুরু হয়ে গেছিল আমাদের মহিলা গ্রুপের ছবি তোলার হিড়িক। প্রাণান্তকর চড়াই ভেঙে পৌঁছাতে হবে খণ্ডধর জলপ্রপাতের একদম সামনে। এখনও তো তার কিছুই দেখায়নি, এখনও আমরা সেই জলধারার পাশ দিয়েই সমতল রাস্তা দিয়ে আরাম করে হেঁটে চলেছি। এরপরে ধীরে ধীরে খোলস খুলল প্রকৃতি। এই ছোট্ট ট্রেকিংটা করতে এলে ছাতা আর জলের বোতল, এই দুটো জিনিস একদম মাস্ট। আর ছোট বাচ্চারা থাকলে সঙ্গে রাখতে পারেন এনার্জি বার বা প্রোটিন বার, কারণ খাড়া সিঁড়ি ভাঙতে কিন্তু বেশ কষ্ট হবে। চলতে চলতে মাঝে মাঝেই থমকে প্রকৃতির অপার সৌন্দর্য উপলব্ধি করতে ভুলবেন না যেন, তাহলে দেখবেন পথের কষ্ট আপনি টেরই পাচ্ছেন না। এই জায়গাটা সিঁড়ি শুরু হওয়ার ঠিক মুখে। আর এই যে বোর্ডটা দেখছেন, এখানে সবই কিন্তু উড়িয়া ভাষায় লেখা, ইংলিশে লেখা কোনো ডিরেকশন আমরা পাইনি। তাই এখানকার লোকাল মানুষ যারা উপর থেকে নেমে আসছিল তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে আমরা এগিয়ে চললাম সেই খণ্ডধরের উদ্দেশ্যে। প্রথম দিকের সিঁড়িগুলো মোটেই খাড়া ছিল না, ধীরে সুস্থে সব বয়সের মানুষই হেঁটে চলে যেতে পারেন। কিন্তু শেষের দিকের সিঁড়িগুলো ছিল অসম্ভব খাড়া এবং চড়াই ছিল প্রাণান্তকর। সেই জন্য মাঝে মাঝেই এরকম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম আমরা, আশেপাশের ছবি তুলছিলাম আর এক ঢোক করে জল খাচ্ছিলাম। ছোট বোতলে জল আনবেন না, আনবেন 1 লিটার জলের বোতল, কারণ দেখবেন এই বর্ষাকালে কিন্তু অসম্ভব ঘামে আপনার বডি থেকে ফ্লুইড লস হয়ে যাবে। রিভু যেমন এইটুকু সিঁড়ি ভেঙেই কিন্তু ঘেমে পুরো চান করে গেছিল, ছবি দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা কষ্ট হচ্ছিল ওর। আমি যেটা ভুল করেছিলাম, ORS জলে গুলে আনা উচিত ছিল, কারণ বর্ষাকালে অসম্ভব ঘাম হয় এরকম চড়াই ভাঙলে। সেই জন্য ORS লিকুইড খুবই দরকার ছিল আজকের এই ট্রেকিংয়ে। আমরা এখন চলে এসেছি প্রায় শেষের দিকে। এই পুরো পথটা উঠতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। শেষের দিকের সিঁড়িগুলো কিন্তু ভয়ঙ্কর খাড়াই ছিল। শেষ 100টা সিঁড়ি উঠতে গিয়ে রিভু প্রায় কেঁদে ফেলেছিল। কয়েকবার ওকে কোলেও নিয়েছিলাম, কিন্তু কোলে নিয়ে আমি হাঁটতে পারছিলাম না এক ফোঁটাও। সেই জন্য বাধ্য হয়েই রিভু কোল থেকে নেমে পড়ে এবং বলে যে আমাকে কিন্তু গিফট দিতে হবে, না হলে আমি দিদাকে সব বলে দেব তুমি আমাকে এত কষ্ট দিয়েছ। অবশেষে সব কষ্টের সমাপ্তি। চোখের সামনে দুধের ফেনার মতো আছড়ে পড়ছে খণ্ডধর জলপ্রপাত।
উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত এই খণ্ডধর জলপ্রপাত, যার উচ্চতা 245 ফিট। ওপর থেকে এক ধাক্কায় নিচে এসে আছড়ে পড়ছে পাথরের ওপর। কোরাপানি নালা থেকে উৎপন্ন হওয়া এই জলধারাকে অনেকেই উড়িষ্যার উচ্চতম জলপ্রপাত বলে থাকেন। সকাল 5টা থেকে বিকেল 5টা অবধি যাওয়া যায় এই খণ্ডধর জলপ্রপাতের ট্রেকিংয়ে। বিকেল 5টার পর ফরেস্ট গার্ডরা বন্ধ করে দেয় এই ট্রেক রুট, কারণ অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে যখন আলো কমে যায়, এবং পোকামাকড়ের উৎপাতও কিন্তু বিশাল এই বর্ষাকালে। সেই জন্য অনেকেই শীতকাল পছন্দ করেন খণ্ডধর নেচার ক্যাম্পে আসার জন্য, কিন্তু শীতকালে জলের পরিমাণ কিন্তু অনেক কমে যায়। সেই জন্য ফুল ফ্লেজে যদি এই জলপ্রপাতকে দেখতে চান, আসতে হবে বর্ষাকালে। ফিরে এসে আর শরীরে শক্তি ছিল না, তাই বিকেলের স্ন্যাক্স আর চায়ের ভিডিও আমি দেখাতে পারলাম না। সোজা দেখাচ্ছি ডিনার টেবিল থেকে। ডিনারে ছিল ডিমের কারি, তার সঙ্গে পায়েস, রুটি, 2 রকমের সবজি এবং ডাল। পরের দিন সকালটা ছিল অত্যন্ত রিফ্রেশিং। একটা দারুণ ঘুম হয়েছে রাতে, আর সকালবেলা 6:30টার সময় বেড টি দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছে নেচার ক্যাম্পের স্টাফেরা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, না হলে এই রকম মেঘে ঢাকা খণ্ডধর হয়তো দেখতে পেতাম না, কারণ বেলা বাড়ার সাথে সাথেই এই মেঘেরা পাড়ি দেয় অনেক উঁচুতে। এখন ভোর ভোর বলে মেঘেরা নেমে এসেছে নিচের দিকে। এই খণ্ডধর নেচার ক্যাম্পে এসে কিন্তু 2 থেকে 3 রাত অনায়াসে কাটিয়ে দেওয়া যায় প্রকৃতির কোলে। তবে আমাদের বুকিং ছিল 1 রাত্রিরের। আজকেই আমরা বেরিয়ে যাব রৌরকেল্লার উদ্দেশ্যে, কারণ আমরা রৌরকেল্লার সাইট সিইংও করব। রয়েছে প্রচুর দেখার জায়গা। বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের ব্যবস্থা। তবে চিরাচরিত সেই স্লিপ দোলনার অভাব বোধ করেছি আমি, কারণ আমিও বাচ্চা নিয়ে ঘুরতে যাই বিভিন্ন জায়গায়। এখানকার ম্যানেজারকে আমি 3টে আবদার করেছি। 1 নম্বর হচ্ছে ওয়াইফাই কানেকশন, 2 নম্বর হচ্ছে বাচ্চাদের জন্য স্লিপ দোলনা তথা চিলড্রেন্স পার্ক, আর তৃতীয় হচ্ছে প্রতিটি রুমে ইলেকট্রিক কেটলির ব্যবস্থা। এরপর জলখাবার খেয়ে গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম রৌরকেল্লার পথে, এবং আজকে আমাদের প্রথম স্পট হলো এই দার্জিলিং। দার্জিলিং হলো ব্রাহ্মণী নদীর তীরে একটা পপুলার পিকনিক স্পট। আপনি যদি রৌরকেল্লা শহর থেকে আসেন এই দার্জিলিং, তাহলে দূরত্ব হবে মোটামুটি 45 থেকে 46 কিলোমিটার। ব্রাহ্মণী নদীর তীরে একটা অদ্ভুত সুন্দর পিকচারিস্ক জায়গা হলো এই দার্জিলিং, আর এই দার্জিলিংয়েই শীতকালে বসে পিকনিকের আসর। এখানে জব্বলপুরের মার্বেল রক্সের মতো অদ্ভুত একটা পাথরের গঠন লক্ষ্য করা যায়, আর এই পাথরের উপরই উঠে মানুষজন ছবি তোলেন। দূরে দেখা যায় সবুজ পাহাড়, জঙ্গল, আর তার ধারে এই ব্রাহ্মণী নদীর তীরে জায়গাটি কিন্তু অসাধারণ। তবে বর্ষাকালে আসার মতো জায়গা কিন্তু এটা নয়, কারণ প্রচণ্ড রোদ্দুরের তাপ ছিল এবং আমরা গরমে পুরো ঘর্মক্ত হয়ে গেছিলাম এই অঞ্চলে বেড়াতে এসে। তবে এই গরমেও ঘামতে ঘামতে আমাদের 28 জনের মহিলা বাহিনীর ছবি তোলার উৎসাহে কিন্তু এতটুকুও খামতি ছিল না। ভিডিও, স্টিল ফটো, গ্রুপি, সেলফি কি না তোলা হয়েছে। এরপরে চলে এলাম দার্জিলিংয়েরই এই পিকনিক স্পটের একদম গায়েই এই প্রাচীন শিব মন্দিরে। তবে এই মন্দিরের দেখলাম ভগ্নপ্রায় দশা। বীরেশ্বর শিব মন্দির দার্জিলিংয়েরই একটি ছোট্ট টিলার উপর অবস্থিত, এবং সেখান থেকে আশেপাশের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। এরপর প্রায় আধ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম পিটামহল ড্যাম। এখানে কিন্তু পায়ে হেঁটেই পৌঁছাতে হবে ড্যামের কাছাকাছি। মোটামুটি 1/2 কিলোমিটার পায়ে হাঁটতে হবে। রাস্তা খুবই প্রশস্ত, তবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গেট লক করা ছিল। আজকে রোববার, সেই জন্যেই হয়তো গাড়ির প্রবেশ নিষিদ্ধ। সবুজের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু বেশ লাগছিল,
আর রিভু কিন্তু দৌড়াতে শুরু করেছিল ফাঁকা রাস্তা দিয়ে, কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার নেই, উল্টো দিক থেকে কোনো মানুষজনও আসছে না, পুরো রাস্তাটাই আমাদের। তাই প্রায় দৌড়াতে দৌড়াতেই আমরা এসে পৌঁছালাম পিটামহল ড্যাম। এই পিটামহল নদী শঙ্খ নদীরই একটি উপনদী এবং এই সব নদীগুলোই কোয়েল নদীতে গিয়ে মিশে শেষ পর্যন্ত ব্রাহ্মণী নদী তৈরি করেছে উড়িষ্যায়। পিটামহল ড্যাম প্রায় 200-300 বছরের পুরনো একটি জলাধার এবং ওপরের ভিউ পয়েন্ট থেকে দেখতে কিন্তু দারুণ মনোরম লাগছিল। এরপর আমরা চলে এলাম রৌরকেল্লার অত্যন্ত পপুলার মন্দিরা ড্যামে। এই মন্দিরা ড্যাম তৈরি হয়েছে শঙ্খ নদীর উপর। অনেকে বলেন উড়িষ্যা মানেই মহানদী, ব্রাহ্মণী আর বৈতরণী, কিন্তু এই তিনটে নদী ছাড়াও উড়িষ্যায় রয়েছে অসংখ্য নদী। তার মধ্যে উল্লেখযোগ্য নদী হলো এই শঙ্খ নদী। বুদ্ধদেব গুহর লেখায় বারবার উঠে এসেছে এই কোয়েল নদী আর শঙ্খ নদীর কথা। রৌরকেল্লা থেকে এই মন্দিরা ড্যাম অটো রিজার্ভ করেও আসা যায়। দূরত্ব মোটামুটি 25-30 কিলোমিটারের মধ্যে। অনেক ছোটবেলায় মা বাবার সাথে এসেছিলাম এই মন্দিরা ড্যামে। তখন আমার বড় পিসি থাকতো এই রৌরকেল্লাতেই। তবে সেই স্মৃতি এখন বিস্মৃতি হয়ে গেছে। একমাত্র বর্ষাকালেই কিন্তু ড্যামের সবকটা লক গেট খুলে দেওয়া হয়, সেই জন্য প্রচণ্ড জোরে জলস্রোত বেরিয়ে আসে মন্দিরা ড্যাম দিয়ে। শীতকালে বেড়াতে এলে কিন্তু মন্দিরা ড্যামের এমন ভয়ঙ্কর রূপ আপনি দেখতে পাবেন না। এর জন্য আপনাকে আসতে হবে বর্ষাকালেই। কেমন লাগছে আপনাদের এই অল্প চেনা মন্দিরা ড্যাম? অফবিট উড়িষ্যা সিরিজ আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। মন্দিরা ড্যামের ঠিক পাশেই রয়েছে এই শিব মন্দিরটি, তাই এসেছি যখন একবার দর্শন করে নিলাম ভোলে বাবাকে। আমার উড়িষ্যা বেড়াবার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যুক্ত হন আমার সাথে। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা, কারণ আগামী দিনে আসতে চলেছে অসংখ্য ইন্টারেস্টিং ভিডিও। আর আমি কিন্তু কোনো পেড প্রমোশন করি না, সুতরাং যা কিছু জানতে পারবেন সবই জেনুইন। মন্দিরা ড্যামের পর এখন আমরা চলে এসেছি বেদব্যাস মন্দিরে। মহাভারতের রচয়িতা বেদব্যাস মুনির একটি গুহা আছে এখানে। এটাকে টেম্পল না বলে টেম্পল কমপ্লেক্স বলা ভালো, কারণ ঢুকতেই প্রথমে চোখে পড়ল শিবের মন্দির। দূর দূরান্ত থেকে এখানে গোটা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে আসেন ভক্তরা। কয়েকশো বছরের পুরনো এই টেম্পল কমপ্লেক্সের আরেকটি বিশেষত্ব হলো এই মন্দির এবং গুহাটি অবস্থিত ত্রিবেণী সঙ্গমে। 3 নদীর সঙ্গম, একটি হলো শঙ্খ, আরেকটি হলো কোয়েল এবং আরেকটি নদী হলো সরস্বতী। সেই জন্য ভক্তরা এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে শিবের মাথায় জল ঢালেন। শ্রাবণ মাসে এলে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হলে বিশাল লাইন দিতে হয়। আমাদের ভাগ্য ভালো, কদিন আগেই শ্রাবণ মাস শেষ হয়েছে এবং ভাদ্র মাস পড়েছে, সেই জন্য আমরা ভীষণ শান্তিপূর্ণভাবে দর্শন করলাম এই বেদব্যাস মন্দিরের প্রত্যেকটি মন্দির। এবং এই যে ঘাট ত্রিবেণী সঙ্গমের, এই ঘাটে বসেও কিন্তু কয়েক ঘন্টা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা যেহেতু আজকে রৌরকেল্লার সাইট সিইংয়ে বেরিয়েছি এবং এখনও আমাদের একটা স্পট ঘোরা বাকি, সেই জন্য 1 ঘন্টার মধ্যেই আমাদেরকে রওনা দিতে হলো পরবর্তী গন্তব্যের দিকে। হনুমান বাটিকা পৌঁছাতে পৌঁছাতে ঘন অন্ধকার নেমে এসেছিল। এটিও কিন্তু একটি টেম্পল কমপ্লেক্স। অসংখ্য মন্দির রয়েছে এই চত্বরে। হনুমান বাটিকা চত্বরে ঢুকে প্রথমেই যেটি নজর কাড়বে সেটি হলো এই কালী মন্দিরটি। অবিকল কলকাতার কালীঘাটের মায়ের মতো এখানে কালী মূর্তি রয়েছে। এই কালী মন্দিরের আশেপাশেই ছিল গণেশ মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, শিবের মন্দির, জয়মাতাদির মন্দির, আরও অসংখ্য মন্দির। প্রত্যেকটা মন্দির কিন্তু ঘুরে দেখানো সম্ভব নয়, কারণ আমাদের হাতে ছিল মোটে আধ ঘন্টা সময়। তাই প্রথমেই চলে এলাম হনুমান বাটিকার
মূল আকর্ষণ এই সুউচ্চ হনুমান মূর্তির সামনে। রাতের বেলা আলোতে খুব সুন্দর দেখাচ্ছিল এই উচ্চ হনুমান মূর্তিটি। এই হনুমান বাটিকা কিন্তু রাউরকেল্লা স্টেশনের অদূরেই অবস্থিত, তাই অটো নিয়ে কিন্তু অনায়াসেই ঘুরে আসা যায়, হাতে যদি 1-2 ঘন্টা সময় থাকে। আজকে আমরা চলে যাব আমাদের আজকে রাতের গন্তব্য হোটেল অনুরাগে, যেটি রাউরকেল্লা স্টেশনের অদূরেই অবস্থিত। আপনাদের আমাদের এই বর্ষায় উড়িষ্যা বেড়াবার অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। আগামী দিনে আসতে চলেছে অসংখ্য ইন্টারেস্টিং ভিডিও। এখনও কিন্তু বর্ষা শেষ হয়নি, সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে থাকবে স্পেশাল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা।